ট্রায়াল পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কি আবার রিইনভেস্টিগেশন করা যায়? দেখুন, আমি আপনাদের একটা মামলার কথা স্মরণ করিয়ে দেব। একাধিক উদাহরণ রয়েছে। হ্যাঁ, যায়, পুনর্তদন্ত করা যায়। এই মমতাকে শেষ করলো এই তেল। মানে তেল মেরে মেরে কেউ সারদা বানিয়ে দিচ্ছে, কেউ অন্য কিছু বানিয়ে দিচ্ছে। দেখুন, এগুলো হচ্ছে তেল মেরে মেরে বেসিক্যালি ওকে গাছে তো চড়িয়ে দিচ্ছে। ও মইটি কোনদিন কেড়ে নেবে বুঝতে পারবেন, গাছ থেকে নামতে পারবেন না। রামকৃষ্ণের বাণীর সব থেকে ভালো ব্যবহার তো তৃণমূলই করেছে একদম। এবং যে উচ্চ ন্যায়ালয়ে যে বিচার হচ্ছে, খুব যথার্থভাবে উচ্চ ন্যায়ালয় সেই প্রশ্নগুলো করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ধর্ষণ নাকি গণধর্ষণ। দ্বিতীয় প্রশ্ন, যদি ধর্ষণ হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে একজন যে একাধিক ব্যক্তি যদি সেখানে ইনভলভ থাকে, সেক্ষেত্রে যে গণধর্ষণের যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেই একাধিক ব্যক্তি যে ইনভলভ, সেই ইনভলভমেন্ট সম্পর্কে কি কি প্রমাণাদি রয়েছে, খুব স্বাভাবিকভাবে আদালত সেই প্রশ্নগুলো করবেন। তৃতীয় হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পার। আচ্ছা, ধর্ষণ বা গণধর্ষণ যাই ঘটুক না কেন, এভিডেন্স ট্যাম্পারের সঙ্গে তার সম্পর্ক আছে কি নেই? বিশেষ করে আরজিকর কাণ্ডে যদি আপনি দেখেন, সিবিআই এর প্রথম চার্জশিটে নির্দিষ্টভাবে কিছু কথা লেখা রয়েছে, লার্জার কনস্পিরেসির কথা, এভিডেন্স ট্যাম্পারিং এর কথা। এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ হচ্ছে টালা থানার ওসি এবং মেডিকেল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। এরা কারা? দুজনই কিন্তু এক্সপার্ট। একজন পুলিশ আধিকারিক, অপরজন একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল। তার মানে তারা মেডিকেলি সাউন্ড একজন ব্যক্তি, আর একজন যিনি ইনভেস্টিগেশন সম্পর্কে সমস্তটাই জানেন, ফাঁক ফোকর জানেন, বোঝেন, সেই ব্যক্তি। তাহলে তারা যদি এই ইনভেস্টিগেশনে প্রভাব বিস্তার করতে পারে, তারা যদি এভিডেন্স ট্যাম্পার করতে পারে, তাহলে কতটা এভিডেন্স ট্যাম্পার করেছে আমরা দেখেছি। একজনই সাজা পেয়েছে, কেন তার সেই ট্রায়াল পর্বে এই এভিডেন্স ট্যাম্পারিং এর বিষয়টি এলো না? কেন ট্রায়াল পর্বে বা প্রসিকিউশন কেন, যদি গণধর্ষণ হয়ে থাকে তাহলে একাধিক ব্যক্তির ইনভলভমেন্ট সম্পর্কে দিক নির্দেশ দিতে পারলো না? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই আসবে এবং খুব স্বাভাবিকভাবেই আদালতের মনে এই প্রশ্নগুলো এসছে এবং আদালত খুব স্বাভাবিক যুক্তিতেই এই প্রশ্নগুলো প্রসিকিউশনকে জিজ্ঞাসা করেছেন। এই প্রশ্নের উত্তর পেতে চাইবেন, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য রিপোর্ট ফাইল করতে বলবেন। রিপোর্ট ফাইলিং এর করার পরে খুব স্বাভাবিকভাবেই, স্বাভাবিক যুক্তিতেই শুনানি হবে। কিন্তু আর একটা প্রশ্ন খুব স্বাভাবিক যুক্তিতে উঠে এসছে যে ট্রায়াল পর্ব তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তাহলে কি যে দাবি অভয়ার পরিবার করছে সেই দাবিটি কি রাখা যায়? অর্থাৎ ট্রায়াল পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কি আবার রিইনভেস্টিগেশন করা যায়? দেখুন, আমি আপনাদের একটা মামলার কথা স্মরণ করিয়ে দেব। একাধিক উদাহরণ রয়েছে। হ্যাঁ, যায়, পুনর্তদন্ত করা যায়। আমার এটা ব্যক্তিগত অভিমত। এবং সেই জন্য এই পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার উদাহরণ দেব। সেটা হচ্ছে হাওড়ার তপন দত্ত খুন মামলা। তপন দত্ত একজন তৃণমূল কর্মী ছিলেন। তিনি খুন হয়ে যান। তার স্ত্রী প্রতিমা দত্ত সহ তার মেয়ে, তারা আদালতে দিনের পর দিন দাঁত কামড়ে লড়াই করেন এবং সেই মামলায় প্রথমে যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে, তারপরে বিচার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কলকাতা উচ্চ ন্যায়ালয় সেই বিচার পর্বটি সম্পূর্ণভাবে স্যাটাসাইড করে দিয়ে সিবিআই এর হাতে তদন্তভার দিয়েছে। ফলে পুনর্তদন্তের নির্দেশ নতুন কিছু নয়। ট্রায়াল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এটা হয়, সাংবিধানিক আদালতের সেই ক্ষমতা রয়েছে বলে আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু আপনি যে যুক্তিযুক্ত এই ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা কি কোথাও গিয়ে রাজ্য সরকারের তরফে? আজকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রশ্ন তুলেছিলেন যে আদালত কি ট্রায়ালের পর ফের কাউকে তদন্তের কথা বলতে পারে, ট্রায়াল কোর্টের কাছে যাননি, কল্যাণ বাবুর এই মন্তব্য তাহলে কি কোথাও গিয়ে কন্ট্রাডিক্ট করলেন? দেখুন, আদালত বিচার করছে, কিন্তু আমি আপনাদের একটা উদাহরণ দিলাম এবং এটা করা যায় তার সপক্ষে উদাহরণ দিলাম। সেই জন্যই বলছি, দেখুন,
আইনের বিভিন্ন পার্সপেক্টিভ থাকে, তিনি বলেছেন যে একটা পার্সপেক্টিভ থেকে বলেছেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে আদালত শুনছে কলকাতা উচ্চ ন্যায়ালয়, এবং এই যে পুনর্তদন্তের নির্দেশ, সেটি যে এর আগে ভারতবর্ষে এর উদাহরণ রয়েছে সেটিকেও আমি উল্লেখ করলাম, এবং শুধু ভারতবর্ষ কেন, কলকাতা উচ্চ ন্যায়ালয়েরই উদাহরণ রয়েছে সেটাও উল্লেখ করলাম। বাকিটা আদালত বিচার করবেন নিশ্চিতভাবে, এবং আমি বিশ্বাস করি আদালতের সামনে এই সমস্ত কেস ল আকারে এই কেস লগুলোকে প্রেজেন্ট করা হবে, আমি বিশ্বাস করি, এবং তার ফলে আদালত নিশ্চিতভাবে যুক্তিযুক্ত বিচার করে দেখবেন যে সত্যি সত্যি পুনর্তদন্তের প্রয়োজন রয়েছে কিনা। তবে আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে পুনর্তদন্তের নির্দেশ দেওয়ার মতো জায়গা রয়েছে কিনা, তাহলে আমি অবশ্যই বলবো নিশ্চিতভাবে আদালত মামলা বিচারাধীন, বলা উচিত নয়, যদিও আমি সেই মামলার সঙ্গে উম, অন্য একটি অংশের সঙ্গে যুক্ত, কিন্তু অভয়ার পরিবেশ, ফলে এই অংশের সম্পর্কে একটা কথা আমি বলতেই পারি, এটা আমার ব্যক্তিগত অভিমত আকারে, যে নিশ্চিতভাবেই এটার সুযোগ থাকাটাই স্বাভাবিক এবং এটা হওয়াটাই উচিত যে পুনর্তদন্ত। তার কারণ যেভাবে সিবিআই তদন্ত করেছে, তারপরে যেভাবে যে প্রশ্নগুলো উঠে আসছে, তার সবগুলোর উত্তর পাওয়া যাচ্ছে না। একদম ফিরদৌসা, সিবিআই এর তরফ ইতিমধ্যেই আইনজীবী রাজদীপ মজুমদার তিনি বলেছেন আমাদের আরেকটু সময় দেওয়া হোক। তখনই বিচারপতি পাল্টা প্রশ্ন করতে দেখা গেল বিচারপতিকে যে সব অফিসাররা তৈরি থাকলে আবার কি সমস্যা আপনাদের, এতদিন তো হয়ে গেল, সিবিআই আবার কেন সময় চাইছে বলে ফিরদৌসা আপনার মনে হয়? সেটা সিবিআই বলতে পারবেন যে কেন সময় চাইছেন, কেন এতদিন ধরে তদন্তটিকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারেননি, কেন প্রথম চার্জশিট দেওয়ার পরে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট স্টিপুলেটেড টাইমের মধ্যে দিতে পারলেন না, তার ফলে ডিফল্ট বেল কেন পেলেন টালা থানার ওসি। এই প্রশ্নগুলো তো মানুষের মনে আছে, আমি একজন নাগরিক হিসেবে এই প্রশ্নগুলো আমার মনে সঙ্গত কারণেই রয়েছে, যে কেন পারলেন না, কেন এত কিছুর পরেও। আমি দেখেছি এর আগে আপনাদের সহ বিভিন্ন টিভি চ্যানেলে আমি বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, আমি এই মামলা করতে করতে যে সিবিআই ইডি সংক্রান্ত বেশ কিছু মামলা করার সুবাদে আপনাকে বলতে পারি, আমি একটা উদাহরণও দিয়েছিলাম। এই যেমন সৌমেন নন্দীর মামলায় যখন প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যামের তথ্য পেয়ে যান, সেই সময় দাঁড়িয়ে একটি অ্যাপ্লিকেশন করে সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছিলেন ইডি। আমি দেখলাম না এই বিশেষ করে আরজিকর কাণ্ডে যে 14ই আগস্টের ভ্যান্ডালিজম, সেটা তো ইন্টারলিঙ্কড, তা একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্ক রয়েছে, 9 তারিখের ঘটনার সঙ্গে 14 তারিখের ঘটনা। আমি দেখলাম না সিবিআই এর কোনো উদ্যোগ যে 14 তারিখের রাতে ঘটে যাওয়া ওই ভ্যান্ডালিজমটা আসলে একটা মোটিভেটেড ভ্যান্ডালিজম, এর পিছনে সেই মাথাগুলো রয়েছে যারা ওখান সঙ্গেও সংশ্লিষ্ট থাকা, সম্পৃক্ত থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই এই তদন্তভার আমার হাতে তুলে দিতে হবে, যদিও সেই সংক্রান্ত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কলকাতা হাইকোর্টেই বর্তমানে বিচারাধীন, এবং সেই সংক্রান্ত ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন। তারপরেও সিবিআই কে একটিও উচ্চবাচ্য করতে দেখি না। এখন আমার মনে প্রশ্ন জাগে, এর পিছনের কারণ কি? তাহলে কি কাউকে আড়াল করতে চাইছেন? রাত্রে ফোন করে যিনি মনিটর করছিলেন তাকে কি আড়াল করতে চাইছেন, এই তদন্তের বাইরে রাখতে চাইছেন? যে বা যারা এগুলোকে মনিটর করছিলেন তাদেরকে কি বাইরে রাখতে চাইছেন? এই প্রশ্ন আমার মনে সঙ্গতভাবেই রয়েছে। আমি একটা প্রশ্ন করব, যে তিলোত্তমার বাবা একদম তাকে বলতে শোনা গেল যে রাজ্য সরকার একদিকে বলছে যে তারা বিচার তারা সঠিক বিচারের দাবি তারা করছে, অন্যদিকে আবারও তদন্তে তাদের কোনো আপত্তি নেই, আবার আইনের দিক থেকে তারা বাধা দেখাচ্ছে। রাজ্য সরকার একদিকে যেমন বলছে তদন্তে তাদের কোনো আপত্তি নেই, অন্যদিকে তারাই বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে তা পরিষ্কার করে বলছে না। সেই 9 তারিখ থেকে রাজ্য সরকারের যে চরিত্রটা দেখে আসছি সেটা এখানেও তুলে ধরলেন, কি বলবেন? একদম, তারা এক সময় বলে যে সিবিআই তদন্তে আমাদের কোনো অসুবিধা নেই, হুম। এসে একেবারে চেষ্টা করেন যাতে সিবিআই তদন্ত না হয়। বলেন যে আমি মনিটর করেছিলাম, একজনকে তো বলতে শুনেছি অনেক রাত পর্যন্ত তিনি মনিটর করছিলেন।
তিনি মনিটর করছিলেন আর একটা বিষয়, যিনি সর্বোচ্চ নেত্রী, তিনি মনিটর করছিলেন একটি তদন্ত প্রক্রিয়া। সেই তদন্ত প্রক্রিয়ায় লার্জার কনস্পিরেসি এবং এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ রয়েছে। এরপরে আপনি কি বলবেন যে কার মনিটরিং এটা হয়েছে? ফলে রাজ্য সরকার খুব সঙ্গত কারণে এই ডুয়াল স্ট্যান্ড দেখাবে। তার কারণ বুঝতেই পারছেন, অনেক কিছু এক্সপোজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অনেকের ইনভলভমেন্ট পাওয়া যেতে পারে এই লার্জার কনস্পিরেসির মধ্য দিয়ে। দেখুন যে ওই ফেস টাইমের কোনো ফোন কল উঠে আসে কিনা আমি কেউ জানি না, কোনো হোয়াটসঅ্যাপের কল উঠে আসে কিনা আমি কেউ জানি না। কারণ আমরা তো দেখেছি কলকাতার পুলিশ কমিশনারকে প্রাক্তন পুলিশ কমিশনার হয়ে যেতে। কেন? এই প্রশ্নগুলো তো থাকে, কার সঙ্গে কার কথা হয়েছিল। আমি সেই তো প্রথম থেকেই বলে আসছি, সেই সময় দাঁড়িয়ে 9 তারিখ থেকে ওই 15 তারিখ পর্যন্ত, যেদিন ধর্ষণের ঘটনা ঘটেছিল সেদিন থেকে ভ্যান্ডালিজমের পরের পর্যন্ত এই সময়কালে, সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ফোন কল, সেই সময়ের পুলিশ কমিশনারের ফোন কল, সেই সময় সন্দীপ ঘোষের ফোন কল, এই তিনজনের ফোনের ডিটেলস সিবিআই যেহেতু এখন তদন্ত করছে, তাদের সমস্তটা নেওয়া উচিত। আমি নিয়েছেন কিনা জানি না, যদি না নিয়ে থাকেন আমি বলবো নিশ্চিতভাবেই অভয়ার পরিবারের উচিত সেই ক্লেম করা। তার কারণ সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন। ফেরদৌসা, তিলোত্তমার পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র একদম আদালতে আবেদন করেন যে পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক, একদম অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের নিয়ে এসআইটি গঠন করা হোক। কি সহমত পোষণ করে? দেখুন, সুদীপ্তবাবু একজন বরিষ্ঠ আইনজীবী। সুদীপ্ত মৈত্র তিনি ক্রিমিনাল মামলাটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করেন এবং খুব স্বাভাবিকভাবেই তিনি তার যা ইনস্ট্রাকশন সেই অনুযায়ী তার সাবমিশন রেখেছেন এবং আদালত সেটা বিচার বিবেচনা করবেন। আমরা অপেক্ষা করছি যে সেদিন কবে আসবে, যেদিন অন্ততপক্ষে মানুষ এই ফিলিংসটা যাতে আসে, পাওয়ার জন্য নিশ্চিতভাবেই চেয়ে থাকবো যে বিচার অন্ততপক্ষে হোক অভয়ার সাথে, যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার। আপনি বললেন মানুষের কাছে একটা দিক ক্লিয়ার হোক যে এই মামলার অন্তত বিচার হয়েছে, অর্থাৎ এই যে এই যাবৎকালে সিবিআই এবং সিবিআই এর যে ব্যর্থতার কথা বারংবার উঠে এসেছে বিভিন্ন তদন্তে বিভিন্ন মামলায়, কোথাও গিয়ে এই কথাটা উঠে এসেছে যে না, দেখুন, আমি সিবিআই কে ব্যর্থ মনে করি না, কিন্তু সিবিআই কে ব্যর্থ হতে হয় বিভিন্ন কারণে। সিবিআই হোক পুলিশ হোক, তাদের মধ্যে কম্পিটেন্ট অফিসারের অভাব নেই। চাইলে সঠিক তদন্ত হয়, করা যায়, সম্ভব, কিন্তু বিভিন্ন কারণে, কখনো রাজনৈতিক কারণ, কখনো অর্থনৈতিক কারণ, কখনো প্রশাসনিক কারণ, তদন্ত প্রভাবিত হয়। যদি প্রভাব মুক্তভাবে সিবিআই তদন্ত করে তাহলে আমি বিশ্বাস করি সিবিআই ভালো তদন্ত করতে পারে। আরজিকর মামলা নিয়ে আমার দুটো প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হলো, তিলোত্তমার বাবা বলছেন যে আমাদের 54টা প্রশ্নের উত্তর এখনো অধরা। আদালতের কাছে আমরা সেই 54টা প্রশ্ন রেখেছি, তার উত্তর পেতে চাই। আদালত কিভাবে সেই প্রশ্নের উত্তর দেবে সেটা আদালতকেই ভাবনা চিন্তা করতে হবে। বিচারপতি আজকে যে কথা বলছেন তাতে বোঝাই গিয়েছে তিনিও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। ফিরদৌসা, কোথাও গিয়ে কি তাহলে আসল খেলা শুরু? না, দেখুন, এইভাবে তো আইনি ব্যবস্থায় খেলা, আইনি ব্যবস্থাকে খেলা হিসেবে আমি কখনোই ধরি না এবং কখনোই ধরা উচিত নয়, ভাবাও উচিত নয়। খেলা একটা অন্য বিষয়, কিন্তু আইনি ব্যবস্থায় হ্যাঁ নিশ্চিতভাবে আইনি যুক্তিজাল দিয়ে আপনার যে ফ্যাক্ট সেটার উপর দাঁড়িয়ে আইনি যুক্তিজাল দিয়ে আপনি যা প্রেয়ার করছেন, আপনি যা প্রার্থনা করছেন, সেটা আদালতের সামনে রেখে আদালত যদি মনে করে যে আপনার প্রার্থনার সারবর্তা রয়েছে, নিশ্চিতভাবে আদালত সেটা কনসিডার করে সেই আপনার প্রার্থনা মোতাবেক নির্দেশ দেবেন। এটাই স্বাভাবিক আইনগত প্রক্রিয়া। এবং এক্ষেত্রে তাদের যে প্রার্থনা মূলত পুনর্তদন্ত, সেটির যদি ফ্যাকচুয়াল আসপেক্টে দাঁড়িয়ে তার যদি লিগাল ইমপ্লিকেশনটি তারা বলতে পারেন, তারা সঠিকভাবে উপস্থাপনা করতে পারেন, আমি দৃঢ় বিশ্বাস তারা সেটা করতে পারবেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এর সঠিক তদন্ত হবে, যদি সকলের সদিচ্ছা থাকে। আর একটা কথা বলে অবশ্যই আমি শেষ করব, সেটা হচ্ছে যে
দেখুন, ভারতবর্ষের তদন্ত আপনি যার মাধ্যম দিয়েই করান না কেন, এই ভারতবর্ষের তদন্ত একটি, ভারতবর্ষের যে আইনগত কাঠামো, ভারতবর্ষে বিশেষ করে যে গণতান্ত্রিক কাঠামো, তার অভ্যন্তর থেকে যাবে। আপনি কোর্ট মনিটর যতই করান, কোর্ট তো আর তদন্ত করবে না। আমি অনেক মামলায়, যেহেতু এই যে বলেছি যে প্রাথমিকের, এসএসসি, অনেক মামলায় কোর্ট মনিটর তদন্ত করেও দেখেছি, হ্যাঁ নিশ্চিতভাবে কিছুটা সুবিধা পাওয়া যায় কোর্ট মনিটর তদন্তে, কিন্তু মানে আদালত তদন্ত করে এটা ভাবার কোনো কারণ নেই। আলটিমেট তদন্ত করবে তদন্তকারী সংস্থা। আলটিমেট হয়তো যদি আপনি সেই সিট, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দেন যারা আদালতের কাছেই দায়বদ্ধ, কিন্তু আলটিমেট তারা তো চাকরি করেন, ফলে ওই সিট গঠন করে দেওয়া সেই পর্বে তারা নিশ্চিতভাবেই ওই তদন্তের প্রক্রিয়ার মধ্যে থাকবেন, আদালতের কাছে তারা বাউন্ডেড থাকবেন, কিন্তু তারপরেও আলটিমেট যেহেতু চাকরি করেন, বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া থাকে, আমি আর এর বাইরে কিছু বলতে চাই না। ফলে বিভিন্নভাবে যে একেবারেই কোর্ট মনিটর সিট হওয়া মানে সেখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকে না, কোনো প্রশাসনিক প্রভাব থাকে না, কোনো অর্থনৈতিক প্রভাব থাকে না, এ কথা বলতে পারি না। অন্ততপক্ষে আমার বেশ কিছু মামলা করার সুবাদে আমার এই অভিজ্ঞতা বলতে পারেন, আমার ব্যক্তি অভিজ্ঞতার মানে মানে কালমিনেশন বলতে পারেন। একদমই। ফিরদৌস, আমার একটা প্রশ্ন, সারদা মায়ের মৃত্যুর পরে মমতার জন্মের সময়টা হচ্ছে, সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে তিনিই মা সারদা, একদম বললেন নির্মল মাঝি, কি বলবেন? তেল মারার জন্য বলেছে। দেখুন, উম, তেল মেরে ও কি সামনে ইলেকশনে কি টিকিট ফিকিট পাবে না, নাকি না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? এই তেল, এই মমতাকে শেষ করলো এই তেল। মানে তেল মেরে মেরে কেউ সারদা বানিয়ে দিচ্ছে, কেউ অন্য কিছু বানিয়ে দিচ্ছে। দেখুন, এগুলো হচ্ছে তেল মেরে মেরে বেসিক্যালি ওকে গাছে তো চড়িয়ে দিচ্ছে, ও মইটি কোনদিন কেড়ে নেবে বুঝতে পারবেন, গাছ থেকে নামতে পারবেন না। অতএব এদের থেকে সাবধান। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এই যারা বেশি তেল মারছে এইগুলোর থেকে সাবধান হয়ে যান। রামকৃষ্ণের ছবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কলকাতা জুড়ে এবারে নয়া হোর্ডিং, আমরা সবাই ভাই ভাই, কি বলবেন? কে ভাই ভাই মানে কার সাথে, চোরেদের গ্রুপ নাকি? বেকার ওর সঙ্গে রামকৃষ্ণের ছবি কেন ব্যবহার করছেন? আর রামকৃষ্ণ বলে গেছিলেন টাকা মাটি, মাটি টাকা। তৃণমূল এসব ফলো করে, তৃণমূল মাটি থেকে টাকা কামায়। তৃণমূল তো, দেখুন, রামকৃষ্ণের বাণীর সব থেকে ভালো ব্যবহার তো তৃণমূলই করেছে। মাটি থেকে টাকা কামানো থেকে শুরু করে টাকা পয়সা, জনগণের করের টাকা মাটি করেছে। ফলে রামকৃষ্ণের এই যে এর যে কিভাবে অপব্যাখ্যা করা যায় তা তৃণমূলের থেকে ভালো কেউ জানে না। ফলে ওই জন্যই ব্যবহার করেছেন হয়তো। আমার শেষ দুটো প্রশ্ন, রাজ্য সিপিএম এর ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি একদম বদল করা হয়েছে, আমরা দেখলাম, যেখানে দেখা যাচ্ছে নীল আকাশ সাদা মেঘের মাঝে একদম বিরাজমান কাস্তে হাতুড়ি দেখাচ্ছিল, কাস্তে হাতুড়ি। তবে অদ্ভুত ভাবে এই কাস্তে হাতুড়ির রং লালের পরিবর্তে দেখা গেল সোনালী, পাশাপাশি কভার ছবিতে দেখা যাচ্ছে একই রকম নীল সাদা আকাশের মাঝে সেই সোনালী কাস্তে হাতুড়ি উঁচিয়ে দুই নারী পুরুষ, পাশে দড়িতে টাঙানো সিপিএম এর পতাকা, তার উপরে বসে রয়েছে একটি পায়রা, কি বলবেন? হ্যাঁ, অসুবিধা কি? সুন্দর ছবি, অসুবিধা কি এই আছে? বদলটা ফিরদৌসা মানে বদল কেন? দেখুন, আপনি প্রতিদিন কি একই জামা পরে আসেন? না, আমি প্রতিদিন একই জামা পরে আসি। আমাদের শুধুমাত্র তো কোর্টে নিশ্চিতভাবে সাদা কালো পরি, কিন্তু কোর্টের বাইরে তো আর প্রতিদিন এক জামা পরে আসি না। তো রং পরিবর্তন করবে, বলতে পারেন সিপিএম রঙিন হয়েছে, ভালো তো। নতুন স্ট্র্যাটেজি কি কিছু থাকছে? সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন, নিশ্চিতভাবে দেখুন, প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি নির্বাচনে তাদের মতো করে স্ট্র্যাটেজি, কখনো স্ট্র্যাটেজি সফল হয়, কখনো বিফল হতে পারে, কিন্তু হ্যাঁ নিশ্চিতভাবে যে করবেন সেটাই স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত। এবং মানে যে কোনো সময় আমি মনে করি রাজনৈতিক নেতৃত্ব চিন্তা ভাবনা গতিশীল হওয়া উচিত। এটা গতিময়তার লক্ষণ, পরিবর্তন গতিময়তার লক্ষণ বলে আমি মনে করি। একদম। আমার শেষ প্রশ্ন ফিরদৌসদা, এই লোগো প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন, আমি কোটানকোট বলবো, চন্দ্রিমা দেবী বলছেন যে এতদিন ওরা নীল সাদা নিয়ে কটাক্ষ করতো, আজকে নিজেরাই ওই রং করছে, আসলে ওরা ওদের রক্তাক্ত ইতিহাস বলতে এই রং বদল করেছে, লাল সরিয়ে দিয়েছে, কি বলবেন? দেখুন, সিপিএম নিশ্চিতভাবে মনে করে না যে সব জায়গায় নীল সাদা করতে হবে। এটা তো সিপিএম এর ওই যে বললাম গতিময়তা, যে সব জায়গায় লাল করতে হবে। সিপিএম ক্ষমতায় যখন ছিল নিশ্চিতভাবে সিপিএম সব জায়গায় লাল করে বেড়ায়নি। যে বিল্ডিং যেমন হওয়া উচিত নিজেদের মতো করে ঠিক করেছে, সেই রং হয়েছে। কিন্তু কেউ তো সিপিএম নিশ্চিতভাবে সিপিএম এর কোনো নেতা বিশ্বাস করতো না যে নীল সাদা বাদ দিয়ে অন্য ইয়ে করলে, এ বেশি তার জ্যোতিষী বলে দেয়নি যে নীল সাদা বাদ দিয়ে অন্য রং করলে তুমি ক্ষমতা থেকে চলে যাবে,
জ্যোতি বসুকেও কেউ বলেনি আর বুদ্ধদেব ভট্টাচার্যকেও কেউ বলেনি। আর তাদের বলার সাহসও ছিল না কারোর, কোনো জ্যোতিষী এসে যে না না তুমি গঙ্গার এপারে না, গঙ্গার ওপারে অফিসটা করো, গঙ্গার পশ্চিম কূল, বারাণসীর সমতুল, অতএব এই ইয়েতে তুমি রাইটার্স বিল্ডিং এ আর কোনোদিন জীবনে ফেরো না, ওই ওই পারেই থেকো, তাহলে ক্ষমতায় থাকবে। বা নীল সাদা রং করো, তাহলে তুমি ক্ষমতায় থাকবে। সব জায়গায় নীল সাদা রং করে বেরিও, তুমি যেদিকে যাবে তোমার গাড়ি থেকে যেন নীল সাদায় দেখা যায়, তাহলে তুমি ক্ষমতায় থাকবে। এসব জ্যোতিষ ফতিষ অনেককে বলতে পারে, কিন্তু সিপিএম এর কোনো নেতা ওইসব জ্যোতিষ বিশ্বাস করতো না, অনেকে বিশ্বাস করতে পারে।